আজকের লেকচারটা ডেরিভেটিভের উপর ভিত্তি করে তোমাদের সেকেন্ড লেকচার। তো ফার্স্ট যে লেকচার ছিল সেই লেকচারে আমরা দেখেছিলাম যে ডেরিভেটিভ জিনিসটা কি বা তার জিওমেট্রিক্যালি যে ব্যাখ্যাটা সেটা আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছিলাম। আজকের যে লেকচার সেইখানে আমরা একদম বেসিক থেকে ডেরিভেটিভের যে সমস্ত প্রপার্টিস বলতে পারো যে ধর্মগুলোকে আমরা কাজে লাগিয়ে ডেরিভেটিভকে প্রয়োগ করি, যে এইভাবে ডেরিভেটিভ করা হয়, সেই জিনিসটা আজকের লেকচারে শিখবো আমরা। আর শিখবো ডেরিভেটিভের যে সূত্র কোন আকারে কিভাবে প্রয়োগ করা হয়, সমস্ত কিছু এই লেকচারে আমরা দেখব। তো আজকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই লেকচার থেকে তোমরা মোটামুটি ডেরিভেটিভ কি করে করতে হয় শিখে যাবে। তাই খুব ভালো মতো লেকচারটা দেখবে। আর সবসময় তোমাদেরকে একটা কথা বলবো, কোনো লেকচার যখন তোমরা দেখবে তার আগে যদি তার রেসপেক্টে কোনো লেকচার করানো থাকে সেটাকে অবশ্যই দেখে তারপরে লেকচারটা দেখবে, তাহলে তোমাদের একদম বেসিক থেকে বুঝতে খুবই 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 তোমরা সোজা লাগবে। আর যদি তোমরা না দেখো তাহলে তোমাদের একটু হলেও অড মনে হতে পারে। তো যাই হোক, আমি সকলকেই বলবো এই লেকচারটা দেখার আগে আগের লেকচারটা দেখে তারপর এটা দেখবে। তো চলো আজকের লেকচারটা শুরু করা যাক। আগের দিন আমরা জেনেছিলাম যে y সমান সমান f অফ x একটি অপেক্ষক যদি হয়, কি y সমান সমান f অফ x যদি একটি অপেক্ষক হয়, তাহলে এর যে স্লোপ, কি y সমান সমান f x এর অপেক্ষক তার যে স্লোপ, সেই স্লোপটাকেই আমরা অবকলন বা ডেরিভেটিভ বলতাম। মনে আছে আশা করি। তো এই যে y সমান সমান f x এই অপেক্ষকের আমরা অবকলন, সেই অবকলনটাকে বোঝানোর জন্য আমরা এই সাইনটা ইউজ করতাম, dy বাই dx সমান সমান f x এর জন্য f ড্যাশ x। আশা করি তোমাদের মনে পড়ছে। আর সেইখানে আমরা দেখেছিলাম f ড্যাশ x এর যে ভ্যালু সেটা লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h। তাহলে এইটা আমরা আগের লেকচারে দেখেছিলাম যে এই জিনিসটা আসে কি করে। তো আজকের লেকচারে আমরা সেইটা নিয়ে আর যাব না। এবার আমরা নতুন কিছু শিখবো, সেই জিনিসগুলোকে তোমরা খুব ভালো মতো লক্ষ্য করো। আচ্ছা, তোমরা মনে আছে আগের দিন যখন আমরা অবকলন বা ডেরিভেটিভ শিখেছিলাম তখন তোমাদের আমি দেখিয়েছিলাম যে যখন আমরা ডেরিভেটিভ করতে চাই কোনো ফাংশনকে, তখন আমাদের সবসময় আগে উল্লেখ করতে হয় যে আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভটা করছি। আশা করি তোমাদের মনে আছে। তাহলে এইটা জিনিস তোমরা মাথায় রাখো সবসময়, যখন আমরা ডেরিভেটিভ করি তখন লক্ষ্য করি আগে যে আমাকে ডেরিভেটিভটা বা অবকলনটা কার সাপেক্ষে করতে হবে, সেই রেসপেক্টে আমরা ডেরিভেটিভটা করব। ক্লিয়ার? তো তার জন্য কিছু ছোট ছোট জিনিস আমাদের মনে রাখতে হবে। কি কি চলো দেখে ফেলি। আচ্ছা, সাধারণত ভালো মতো বুঝবে, এক্স ওয়াই জেড এই জিনিসগুলোকে আমরা না ভ্যারিয়েবল বলে থাকি। কি বলে থাকি? ভ্যারিয়েবল। কিন্তু এদেরকে নিয়ে যে সমস্ত অপেক্ষক তৈরি হয়, মানে যেরকম এক্সাম্পল সাইন এক্স ই টু দি পাওয়ার ওয়াই 2z প্লাস 3, তো এই জিনিসগুলোকে আমরা কিন্তু আর ভ্যারিয়েবল বলি না, তখন আমরা এটা ফাংশন বলে থাকি। কি বলে থাকি? ফাংশন। তার মানে দুটো জিনিস আমরা এটা একটু আমাদের জানতে হবে। এক হলো ভ্যারিয়েবল, আশা করি বুঝতে পারছো তোমরা কাদেরকে ভ্যারিয়েবল বলছি, এক্স ওয়াই জেড এই সমস্ত জিনিসকে। আর এই সমস্ত জিনিসগুলা মানে যাদের মানে আমরা ভ্যারিয়েবল নিয়ে যাদেরকে তৈরি করছি তাদেরকে আমরা ফাংশন বলছি। যেমন এটা ফাংশন অফ এক্স, এটা ফাংশন অফ ওয়াই। কেন? কারণ এইখানে দেখো যে ফাংশনটা আছে সেটা এক্স কে নিয়ে গঠিত হয়েছে, এই যে ফাংশনটা সেটা দেখো ওয়াই কে নিয়ে গঠিত হয়েছে, এটা ফাংশন অফ ওয়াই।
তারপরে এই ফাংশনটা তো জেড কে নিয়ে গঠিত হয়েছে, তাহলে একে আমরা কি বলবো, ফাংশন অফ জেড। তাহলে দুটো বেসিক জিনিস আমরা জেনে গেলাম, যে একটা ভ্যারিয়েবল আর একটা ফাংশন, এর মধ্যে বেসিক একটা ডিফারেন্স। ক্লিয়ার? তো চলো এই জিনিসটা শিখলাম কেন, তার জন্য আমি তোমাদের একটা আলোচনা করি। ধরো আমি কাউকে বললাম y কে x এর সাপেক্ষে অবকলন করো। কাউকে বললাম y কে x এর সাপেক্ষে অবকলন করো, তাহলে y একটা ভ্যারিয়েবল, x আরেকটা ভ্যারিয়েবল, তার মানে y ভ্যারিয়েবলকে x ভ্যারিয়েবলের সাপেক্ষে অবকলন করতে বললাম। বলছে এইটাকে আমরা লিখি এইভাবে, কার সাপেক্ষে করলাম, x এর সাপেক্ষে, তার মানে ddx, কি আমরা কি ddx বলি। অফ কাকে করলাম, y কে। তার মানে যদি আমরা y কে x এর সাপেক্ষে অবকলন করি, তাহলে এটাকে আমরা ddx অফ y, তার মানে বোঝানোর চেষ্টা করলাম y কে আমরা অবকলন করছি x এর সাপেক্ষে, যেটাকে আমরা ডাইরেক্টলি এইভাবে লিখি dy বাই dx। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি কাউকে বলতাম যে y কে, না ভালো করে বুঝবে, x কে t এর সাপেক্ষে অবকলন করো, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, x কে অবকলন করছি t এর সাপেক্ষে, x একটা ভ্যারিয়েবল, t একটা ভ্যারিয়েবল, তাহলে একে কি করে লেখা হয়, যার সাপেক্ষে করছি সে কোথায় বসে, নিচে বসে, তাহলে t এর সাপেক্ষে করছি, মানে dd অফ t অফ x, তারপরে এটা কি লিখতে পারি আমরা, dx বাই dt। তাহলে কি দেখো, যাকে অবকলন করব সে বসছে উপরে, আর যার সাপেক্ষে করব সে বসছে নিচে, ওই জন্য দেখো ddt অফ x একে আমি লিখেছি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যদি কাউকে বলতাম, ভালো মতো বুঝবে, x কে x এর সাপেক্ষে অবকলন করো, তাহলে তোমরা কি লিখবে, ddx অফ x, তাহলে এটা মানে কত হবে, dx বাই dx সমান সমান 1। তার মানে এই জিনিসটা আমাদের নোট করে নিতে হবে মাথার মধ্যে। কি নোট করতে হবে, নোট করতে হবে এটাই, যে কোনো ভ্যারিয়েবলকে যদি সেই ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়, তাহলে তার মান 1। আমি আবার বলছি, কথাটা শুনবে, কোনো ভ্যারিয়েবলকে সেই ভ্যারিয়েবলের রেসপেক্টে যদি অবকলন করা হয়, তাহলে তার মান হয় 1। প্রথমে দেখো, y ভ্যারিয়েবলকে x এর রেসপেক্টে করেছিলাম, তাই ddx অফ y, যেটা মানে dy বাই dx। তাহলে যাকে করেছিলাম সে বসছিল উপরে, আর যার সাপেক্ষে করেছিলাম সে বসছিল নিচে। সেইভাবে x ভ্যারিয়েবলকে t ভ্যারিয়েবলের সাপেক্ষে করেছিলাম, d dt অফ x। কেন, x কে করেছিলাম t এর সাপেক্ষে, তাই t নিচে বসছিল, ওই জন্য dx বাই dt। কিন্তু নিচেরটাই দেখো, x ভ্যারিয়েবলকে x ভ্যারিয়েবলের সাপেক্ষে অবকলন করছি, তাহলে সেইটাকে আমরা লিখি ddx অফ x, যেটা মানে হলো dx বাই dx সমান সমান 1। তার মানে কোনো ভ্যারিয়েবলকে সেই ভ্যারিয়েবলের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করা হয়, তার মান সরল হয় 1। আচ্ছা, এবার একটু ভালো মতো দেখবে, এবার আমি যদি বললাম f অফ x, এইটাকে x এর সাপেক্ষে অবকলন করো, তাহলে কি করে লিখবে, x এর সাপেক্ষে, তার মানে ddx অফ কাকে করছি, ফাংশন অফ x কে। বলছে এর অ্যান্সার আমরা লিখি f ড্যাশ x। ভালো মতো বুঝবে, আগেরটা আর এটার মধ্যে পার্থক্য কি, ভালো মতো বলো। পার্থক্য এটাই, আগের তিনটে এক্সাম্পলে লক্ষ্য করো, ভ্যারিয়েবলকে ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করছিলাম, যেমন y ভ্যারিয়েবলকে x এর ভ্যারিয়েবলের রেসপেক্টে, x ভ্যারিয়েবলকে t ভ্যারিয়েবলের রেসপেক্টে, x ভ্যারিয়েবলকে x ভ্যারিয়েবলের রেসপেক্টে।
কিন্তু এবার কিন্তু আমি তোমাকে ফাংশনকে ভ্যারিয়েবলের রেসপেক্টে করতে বলেছি। পার্থক্যটা বুঝতে পেরেছো? আগের বার ভ্যারিয়েবলকে ভ্যারিয়েবলের রেসপেক্টে ছিল, কিন্তু এবার বলছি ফাংশনকে ভ্যারিয়েবলের রেসপেক্টে করো। যেমন এক্সাম্পল আরেকটা দিই, ধরো আমি বললাম সাইন এক্স, তার মানে নিশ্চয়ই এটা একটা ফাংশন। আচ্ছা, একে বললাম এক্স ভ্যারিয়েবলের রেসপেক্টে অবকলন বা ডেরিভেটিভ করো, তাহলে আমরা লিখবো কি করে, ডিডিএক্স অফ সাইন এক্স। তারপর আমরা বুঝতে পারলাম সাইন এক্স কে অবকলন করতে হবে এক্স ভ্যারিয়েবলের রেসপেক্টে। বুঝতে পেরেছো? সাইন এক্স একটা ফাংশন যাকে আমরা ডেরিভেটিভ করব এক্স ভ্যারিয়েবলের রেসপেক্টে। এইটাকে না আমরা এইভাবে লিখি, কখনো এইরকম লিখি না, ডি সাইন এক্স বাই ডিএক্স। এগুলা মনে রাখবে, এগুলা যখন আমরা ভ্যারিয়েবলকে ভ্যারিয়েবলের রেসপেক্টে করি তখনই লেখা হয়। আদারওয়াইজ যখন আমরা ফাংশনকে ভ্যারিয়েবলের রেসপেক্টে করি তখন এইভাবে আর লিখি না আমরা। বুঝতে পেরেছো? তখন আমরা এইভাবে লিখি ডিডিএক্স অফ সাইন এক্স। এবার একটা জিনিস দেখো, যদি আমি কাউকে বলতাম সাইন এক্স কে কজ এক্স এর সাপেক্ষে অবকলন করো, তাহলে কি এরকম লিখতাম, ডি কজ এক্স, আর কাকে করছি আমরা, সাইন এক্স। তাহলে হিসাব মতো যদি উপরের আকারগুলোকে আমরা লক্ষ্য করি, তাহলে সাইন এক্স কে যদি কজ এক্স এর সাপেক্ষে অবকলন করি, তাহলে আমাদের হিসাব মতো এরকম লেখা উচিত, ডিডি কজ এক্স অফ সাইন এক্স। যেহেতু কজ এক্স এর রেসপেক্টে করছি, কজ এক্সটা নিচে বসলো, আর সাইন এক্স কে করছি, সাইন এক্স উপরে বসলো, এইরকম লেখা উচিত। এই দুইটো জায়গা তোমরা খুব ভালো মতো লক্ষ্য করবে। মনে রাখবে, আমরা যখন ডেরিভেটিভ করি সবসময় মনে রাখবে যার সাপেক্ষে করি সেটা না ভ্যারিয়েবল হয়, বা বলতে পারো আমরা ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করি। ঠিক আছে? এবার তুমি ভ্যারিয়েবলের রেসপেক্টে ভ্যারিয়েবলকেও ডেরিভেটিভ করতে পারো। দেখে নাও, যেমন এইখানে এক্স ভ্যারিয়েবল রেসপেক্টে তুমি ওয়াই ভ্যারিয়েবল করছো, কোনো অসুবিধা নেই। টি ভ্যারিয়েবল রেসপেক্টে এক্স ভ্যারিয়েবল, কোনো অসুবিধা নেই। এক্স ভ্যারিয়েবল রেসপেক্টে এক্স ভ্যারিয়েবল করছো, তাও কোনো অসুবিধা নেই। এক্স ভ্যারিয়েবল রেসপেক্টে ফাংশন কি করছো, তাও কোনো অসুবিধা নেই। তার মানে আমরা ডেরিভেটিভ ফাংশনকেও করতে পারি, ভ্যারিয়েবলকেও করতে পারি, কিন্তু যার সাপেক্ষে করব সেটা সবসময় ভ্যারিয়েবল হতে হয়। বা বলতে পারো আমরা ডেরিভেটিভ সবসময় ভ্যারিয়েবলের রেসপেক্টে করি। যেমন নিচেরটা দেখো, এখানে কিন্তু এক্স ভ্যারিয়েবলের রেসপেক্টে করেছিলাম, আর কাকে করেছিলাম সেটা ম্যাটার করে না, সেটা ভ্যারিয়েবল হতে পারে, ফাংশন হতে পারে, অসুবিধা নেই। কিন্তু নিচেরটাই একটা সমস্যা চলে এসেছে। কি সমস্যা? ফাংশনকে তো ডেরিভেটিভ করা যায়, আবার ভ্যারিয়েবলকে ডেরিভেটিভ করা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু যার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করি সেটা তো ভাই সবসময় ভ্যারিয়েবল হতে হয়। কিন্তু এটা তো একটা ভ্যারিয়েবল না, এটা একটা ফাংশন। বলছে এইটাকে তখন না আমরা এইভাবে আর কোনো কাজ বা কোনো অপারেশন এর উপর আমরা করতে পারি না। কেন? কারণ আমরা জেনে গেছি ডেরিভেটিভ সবসময় ভ্যারিয়েবলের রেসপেক্টে করতে হয়, কিন্তু এইটা কিন্তু যে ডেরিভেটিভ করতে দিয়েছে সেটা কিন্তু ভ্যারিয়েবলের রেসপেক্টে না, ফাংশনের রেসপেক্টে। তাহলে কি স্যার অঙ্ক হবে না? বলছে হবে। যখন এই সমস্যাগুলো আসে তখন আমরা এক কাজ করি, এই যে দুটো পার্ট দেখতে পাচ্ছ এগুলাকে আমরা ভ্যারিয়েবলে কনভার্ট করে নিই। কি করে জানো? আমরা ধরেই নিই যে সাইন এক্স সমান সমান ইউ একটা ভ্যারিয়েবল এবং কজ এক্স সমান সমান ভি একটা ভ্যারিয়েবল। তার মানে এইটাকে যদি এখন আমরা লেখার চেষ্টা করি তাহলে আমরা আরামসে এইরকম লিখতে পারি, ডি নিচে কি হবে, cos x কে ভি ধরেছি, তার মানে ডিভি, আর উপরে sin x কে কি ধরেছি, ইউ। তাহলে এটাকে আমরা আরামসে লিখতে পারি ডিইউ বাই ডিভি। আচ্ছা, এবার কি কোনো সমস্যা আছে? দেখো তো এটা করা যায় কি যায় না। আমি নিচেরটাকে ভ্যারিয়েবল ধরে নিয়েছি, আর কি করে ধরা যায় বা কি করেছি সেটা আমরা পরে আলোচনা করব। তো নিচেরটা একটা ভ্যারিয়েবল ধরে নিয়েছি, আমি উপরেরটাকে একটা ভ্যারিয়েবল ধরে নিয়েছি। এবার বলো ভ্যারিয়েবলকে ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করা যায় কি যায় না? আরামসে যায়। তার মানে এবার আমরা বুঝতে পারলাম যে
ভ্যারিয়েবলকে তো ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করা যায়, ফাংশনকেও ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করা যায়। এই যে ফাংশনকেও আমরা ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারি, কিন্তু ফাংশনকে ফাংশনের রেসপেক্টে ডেরিভেটিভ করা যায় না ডাইরেক্টলি। তার জন্য কি করতে হয়, ফাংশনটাকে আগে ভ্যারিয়েবলে কনভার্ট করতে হয় বা কোনো একটা ভ্যারিয়েবল ধরে নিতে হয়, দেন তার ডেরিভেটিভ করতে হয় সেই অনুযায়ী। এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো এই পোর্শনটা আমি তাহলে এবার মিটিয়ে দিই। হ্যাঁ, এবার আমরা কিছু জিনিস দেখব যেটা আমাদের ডেরিভেটিভে খুবই কাজের। হুম, এবার আমরা কিছু ফাংশন আর তাদের রিলেটেড আকার, মানে ডেরিভেটিভের যে আকার অনুযায়ী তাদের আমরা ট্রিট করব, ঠিক আছে, সেই সমস্ত জিনিস আমরা দেখব। যে এই একটা ফাংশন বা এই জিনিসটাকে যদি ডেরিভেটিভে দেখতে পাই, তাহলে আমরা এইরকম আকারে তাকে আমরা ট্রিট করব। বুঝতে পেরেছো? কারণ সূত্র ফেলার সময় দেখবে আগে আমাদের জানতে হবে যে এটা কোন আকারে আছে, সেই আকার অনুযায়ী আমরা সূত্র ফেলি। তো সেই জিনিসটাকে দেখব যে এই ধরনের ফাংশনকে আমরা ডেরিভেটিভে এইরকম আকারে ট্রিট করি। আমি এক এক করে আসছি, ভালো মতো বুঝবে। 1 নাম্বার বলছে এইরকম আকার যদি আমরা দেখতে পাই, ধরো এক্স এর পাওয়ারে স্কয়ার 1/x³, যেটাকে আমরা উপরে নিয়ে গেলে যদি দেখি তাহলে এইরকম হবে, এইরকম, ধরো এইরকম আকার, বা যেটাকে ভাঙলে পাওয়া যায় x⁻⁻⁻, এই যে আকারগুলো তোমরা দেখতে পাচ্ছ কেমন, ভালো করে একটু লক্ষ্য করো। এক্স এর পাওয়ারে 2, এক্স এর পাওয়ারে -30, এক্স এর পাওয়ারে 1/3। তো এটা এক্স এর বদলে ওয়াই হতে পারে। তো আমি তোমাদের একটা ভ্যারিয়েবল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো এক্স ভ্যারিয়েবল দিয়ে। অন্য কোনো ভ্যারিয়েবল রেসপেক্টে তুমি সেম মতোই ধরতে পারো। যাও, এক্স এর পাওয়ারে 2, এক্স এর পাওয়ারে -3, এক্স এর পাওয়ারে 1/3। তার মানে এইরকম যে আকারগুলা, কিরকম আকার, নিচেরটা দেখো একটা ভ্যারিয়েবল, ফাংশন না কিন্তু, নিচেরটা একটা ভ্যারিয়েবল, তার পাওয়ারে কি আছে, কনস্ট্যান্ট। এই জিনিসটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। বলছে এই যে আকারটা, এই আকারটাকে আমরা যখন ডেরিভেটিভে ইউজ করব, তখন এই আকারটাকে আমরা এই আকারের সঙ্গে তুলনা করব, x⁻n। বুঝতে পেরেছো? তাহলে কি বললাম, যখনই এই আকারগুলো আমরা ডেরিভেটিভে দেখতে পাবো, তখন সেই আকারগুলোকে আমরা ডেরিভেটিভ কোন আকারের সঙ্গে তুলনা করব, x⁻n। ক্লিয়ার? কারণ পরবর্তীকালে সূত্র ফেলার সময় তোমাদের আমি জিজ্ঞাসা করবো, বলো এটা কোন আকারের সূত্র পড়বে, তখন তোমাদের বলতে হবে স্যার এটা x⁻n আকারে আছে। বুঝতে পেরেছি? কিন্তু প্রশ্ন হলো, স্যার সবসময় কি এক্স এর পাওয়ারে এগুলা থাকবে? কেন এরকম থাকতে পারে না? এরকম ধরো sin x তার পাওয়ার স্কয়ার, cos x তার পাওয়ারের রুট। আচ্ছা, রুট মানে পাওয়ারে আমরা কত লিখতে পারি, হাফ। ধরো এরকম আছে 1/log x, একে আমরা কি লিখতে পারি, log x তার পাওয়ারে -1। বলছে এই আকারগুলোকে যদি খুব ভালো মতো লক্ষ্য করো, এই আকারগুলো কিন্তু ভ্যারিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট না। ভালো করে লক্ষ্য করে দেখো, ফাংশন পাওয়ারে কনস্ট্যান্ট, ফাংশন পাওয়ারে কনস্ট্যান্ট, ফাংশন পাওয়ারে কনস্ট্যান্ট। বলছে এই জিনিসগুলোকে আমরা এই আকারের সঙ্গে তুলনা করব, সেটা হলো ফাংশন টু দি পাওয়ার কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলতে পারো এই আকারের সঙ্গে তুলনা করি, f(x) টু দি পাওয়ার n। এবার প্রশ্ন, এটা x এর ফাংশন হলে f(x) বলবো, আর অন্য কোনো কিছুর ফাংশন হলে, y এর ফাংশন হলে তাহলে f(y) বলবো, কিন্তু পাওয়ারে কনস্ট্যান্টই থাকতে হবে। তাহলে বুঝতে পেরেছি, যদি ভ্যারিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে আমরা ট্রিট করব x টু দি পাওয়ার n আকারের সঙ্গে,
কিন্তু যদি ভ্যারিয়েবল না হয়, যদি সেটা ফাংশন হয়, তাহলে ফাংশনের পাওয়ারে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা আমরা ট্রিট করবো কি দিয়ে, এফএক্স টু দি পাওয়ার এন আকারের সঙ্গে তুলনা করব। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। ক্লিয়ার? আচ্ছা চলো এবার নেক্সট আকার। দুই নম্বর, ধরো আমার কাছে এইরকম এসছে, হ্যাঁ ভালো মতো বুঝবে, 2 এর পাওয়ারে এক্স আসতেই পারে, 2 টু দি পাওয়ার 3x তার পাওয়ারে 2, একে জানো তো ভেঙে লেখা যায় 2 টু দি পাওয়ার 6x। কেন? পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। বলছে এই যে আকার, ধরো আরেকটা দিলাম 1/2 টু দি পাওয়ার 3x, একে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে কত, 2 টু দি পাওয়ার -3x উপরে নিয়ে গেলে, তাহলে বলছে এই আকারগুলোকে লক্ষ্য করো, আগের আকারের সঙ্গে যদি তুলনা করি, একটু লক্ষ্য করো, ভালো মতো দেখবে এই আকারটাকে। ঠিক আছে? আচ্ছা এই আকারটা লক্ষ্য করবে, আচ্ছা এই আকারটা লক্ষ্য করবে। দেখো আমি তিনটে আকার লিখেছি, আমি আরেকটা আকার দিচ্ছি হ্যাঁ তোমাদের, 9 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার এক্স। বুঝতে পেরেছি আশা করি? মোট আমি তোমাদের চারটা আকার দিলাম, হ্যাঁ এই চারটা আকারের মধ্যে পার্থক্য কি ভালো মতো বুঝবে। আগের বার দেখবে ভ্যারিয়েবল ছিল, তার পাওয়ারে কনস্ট্যান্ট, দেখে নাও, ভ্যারিয়েবল পাওয়ারে কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল পাওয়ারে কনস্ট্যান্ট, তখন তাকে আমরা কি বললাম, এক্স টু দি পাওয়ার এন। তারপরে দেখলাম ফাংশন টু দি পাওয়ার কনস্ট্যান্ট, ফাংশন টু দি পাওয়ার কনস্ট্যান্ট, একে আমরা বললাম এফএক্স টু দি পাওয়ার এন। কিন্তু এবার যদি আমি নীল কালিতে যেগুলো লক্ষ্য করি, যেগুলো বক্স করেছি, এইটা আর এইটা ভালো করে দেখো, নিচে আছে কনস্ট্যান্ট আর উপরে আছে ভ্যারিয়েবল। বলছে এইটাকে ডেরিভেটিভে আমরা এ টু দি পাওয়ার এক্স এর সঙ্গে তুলনা করি, কার সঙ্গে, এ টু দি পাওয়ার এক্স। তাহলে এই অঙ্কগুলো যদি আমরা দেখে নিই, দিয়ে বলি বলো এটা কোন আকারের সঙ্গে তুলনা করবো বা কোন আকারের সূত্র ফেলবো, তাহলে তোমরা কি বলে, স্যার এ টু দি পাওয়ার এক্স। আমি কিন্তু নীল কালির গুলা বলেছি, হ্যাঁ লাল বক্সের গুলো এখনো বলিনি। দেখো সাধারণত আমরা এক্স ওয়াই জেড এদেরকেই ভ্যারিয়েবল বলে থাকি, আর এদের সঙ্গে যখন কিছু গুণ বা কোনো কিছু চলে আসে না, তখন আমরা এটা ভ্যারিয়েবল না বলে ওই ফাংশনই বলতে পারো। হ্যাঁ তো লক্ষ্য করো এইটা কিন্তু সেমই আছে, শুধু পার্থক্য একটাই। কি পার্থক্য? নিচেরটা কনস্ট্যান্টই আছে। আমি লাল কালিগুলোর কথা বলছি কিন্তু এবার, হ্যাঁ নিচেরটা কনস্ট্যান্টই আছে, উপরেরটা কিন্তু ডাইরেক্ট ভ্যারিয়েবল নাই। দেখো আগের বার কিন্তু শুধু ভ্যারিয়েবল ছিল, কিন্তু এবার ভ্যারিয়েবল নাই, এবার কিন্তু ফাংশন আছে। বলছে এইটাকে না আমরা ডেরিভেটিভে এ টু দি পাওয়ার এফএক্স এর সঙ্গে তুলনা করি। বুঝতে পেরেছো? তারপর একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেক অঙ্কে সেম হচ্ছে, যদি এক্স থাকে তার মানে এক্স বলছি, কিন্তু যদি এক্স এর বদলে এফ এক্স থাকে বা অন্য কোনো ফাংশন থাকে, তাহলে সেটাকে আমরা এক্স না বলে কি বলছি, এফ অফ এক্স বলছি। বুঝতে পেরেছো? যেমন ভ্যারিয়েবল থাকলে কি করছি ভালো করে বুঝো, ভ্যারিয়েবল থাকলে কি বলছি, সেটাকে ডাইরেক্টলি এক্স বলছি, যে কনস্ট্যান্ট টু দি পাওয়ার এক্স, বা বলতে পারো এ টু দি পাওয়ার এক্স। কিন্তু ভ্যারিয়েবল না থাকে, যদি ফাংশন থাকে, তখন সেটাকে আমরা এক্স না বলে এফ এক্স বলছি। এটাই পার্থক্য। যেমন এক্সাম্পল 2 টু দি পাওয়ার সাইন এক্স, এটা আমরা কার সঙ্গে তুলনা করব, এ টু দি পাওয়ার এক্স এর সঙ্গে নাকি এ টু দি পাওয়ার এফ এক্স এর সঙ্গে, কার সঙ্গে তুলনা করব? কারণ নিচে আচ্ছা আরেকটা অপশন দিচ্ছি, না এক্স টু দি পাওয়ার এন এর সঙ্গে নাকি এফ অফ এক্স টু দি পাওয়ার এন এর সঙ্গে। পার্থক্যগুলো বুঝতে শেখো। নিচেরটা কি আছে, কনস্ট্যান্ট, আচ্ছা নিচেরটা কনস্ট্যান্ট হলে সেটাকে আমরা এই হিসেবে ট্রিট করি, তাই না? তার মানে এই দুটোর মধ্যে একটা যে কোনো হতে পারে। উপরেরটা কি আছে, ভ্যারিয়েবল নাকি ফাংশন?
যদি ভ্যারিয়েবল হয় তার মানে কি এ টু দি পাওয়ার এক্স, কিন্তু যদি ফাংশন হয় তাহলে এক্স না বলে সেটা কি বলবো আমরা এফ অফ এক্স, মানে বলতে পারি ফাংশন অফ এক্স। তার মানে আমরা দুটো আকার ভালো মতো বুঝে নিলাম, যে একটা এক্স ফর্মে হতে পারে, একটা এক্স এর বদলে অন্য কোনো ফাংশন যেটাকে আমরা এফ এক্স ফর্মে ধরে নিতে পারি। বুঝতে পেরেছো? এই ছোট ছোট জিনিসগুলো শেখো, সব তোমাদের আমি কাজে লাগাবো। আচ্ছা, এই আকারগুলো কি কেউ জানো? এক্সপোনেন্ট বলে। এই যে দেখো, এই যে আকারগুলো দেখতে পাচ্ছ, এ টু দি পাওয়ার এক্স, এই আকারগুলোর নাম আছে কি বলে? এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট, এই যে কনস্ট্যান্টের পাওয়ারে দেখতে পাচ্ছ না, এই আকারটাকে আমরা কি বলি? এক্সপোনেন্ট বলি। আচ্ছা, আরেকটা আকার তোমাদের সঙ্গে আলোচনা করি, এবার আমি মিটিয়ে দিলাম উপরেরটা। সেটা বলছি যদি আমরা এইরকম না দেখতে পাই, এইরকম দেখতে পাই, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, ই টু দি পাওয়ার সাইন এক্স, বলছে এই সমস্ত যদি দেখতে পাই তার মানে সেইটাকে বলছে আমরা ডেরিভেটিভে। এই যে এইটা দেখতে পাচ্ছ, ই এর পাওয়ার এক্স, বলছে এই আকারটাকে আমরা ডেরিভেটিভে ই টু দি পাওয়ার এক্স হিসেবেই তুলনা করি। ক্লিয়ার? যদি ই এর পাওয়ার এক্স থাকে, ডেরিভেটিভ আমরা ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে তুলনা করি। কিন্তু যদি এক্স এর বদলে অন্য কিছু চলে আসে, তাহলে সেটা আমরা কি বলবো? ই টু দি পাওয়ার এক্স, নাকি বলবো ই টু দি পাওয়ার এফ অফ এক্স। যেমন পাশেরটাও কি বলবো? ই টু দি পাওয়ার এক্স না ই টু দি পাওয়ার এফ অফ এক্স? অবশ্যই ই টু দি পাওয়ার এফ অফ এক্স এর সঙ্গে এটাকে আমরা তুলনা করব। বুঝতে পেরেছো? তাহলে আকার দেখলেই বলবো বলো এটা কোন আকার আছে, তোমাদের বলতে হবে স্যার এটা ই টু দি পাওয়ার এফ এক্স আকার আছে, স্যার এটা ই টু দি পাওয়ার এক্স আকারে আছে। এই জিনিসগুলো তোমাদের বলতে হবে। ক্লিয়ার? চলো, এই আকারটার একটা বিশেষ নাম আছে জানো তো, এটাকে আমরা এক্সপোনেনশিয়াল বলি। যে ই টু দি পাওয়ার এক্স দেখতে পাচ্ছ না, এই আকারটার যে নাম সেটা হলো এক্সপোনেনশিয়াল। আগেরটা যেটা ছিল সেটা এক্সপোনেন্ট ছিল, আর এটা কিন্তু এক্সপোনেনশিয়াল। এবার এইখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, যেটা আমাদের ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আমি যদি কাউকে বলতাম ই টু দি পাওয়ার এক্স, ভালো করে বুঝবে, এইটুকুটার যদি কথা বলতাম, এইটুকুটা, এটা কিন্তু ভ্যারিয়েবল। কোনটা কথা বলছিস? শুধু এইটুকুটা। কিন্তু যদি আমি পুরোটার কথা বলি, তাহলে ভ্যারিয়েবল না ফাংশন? তখন পুরোটা হতে গেলে তখন কিন্তু ভ্যারিয়েবল না, তখন ফাংশন অফ এক্স। কেন? এটা একটা এক্স এর ফাংশন। ক্লিয়ার? এই ছোট ছোট জিনিসগুলো বুঝতে হবে আমাদের। যদি এখানে তোমাদের দরকার নেই, তাও বুঝতে হবে যে ভ্যারিয়েবল কোনটা, ফাংশন কোনটা। যদি শুধু এক্স এর কথা বলি তাহলে কিন্তু ভ্যারিয়েবল, কিন্তু যদি ই নিয়ে এক্স এর কথা বলি তাহলে কিন্তু ভাই সেটা ভ্যারিয়েবল না, সেটা কিন্তু ফাংশন। এবার একটা প্রশ্ন আসে, ই টু দি পাওয়ার টু, এইটাকে আমরা কি বলবো? ভ্যারিয়েবল, ফাংশন, না অন্য কিছু? একটা জিনিস মনে রাখবে, ভালো মতো বোঝো, উপরেরটা কনস্ট্যান্ট। কেউ জানো কিনা জানি না, ই এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে। ঠিক আছে, আমার ভ্যালুটা মনে পড়ছে না, কিছু একটা ভ্যালু আছে, ওই 1 কি 2 সামথিং, হ্যাঁ একটু দেখে নেবে। তো আমি এক্সাম্পল স্বরূপ ধরে নিচ্ছি 2.7, আমি ধরে নিচ্ছি, আমি কিন্তু জানি না, ভ্যালুটা মনে নেই আমার। পাওয়ারে কত আছে? 2। এটা গুণ করে কিছু তো একটা পাবো আমি, যেটা পাবো সেটা কি আসবে? একটা মান আসবে বা একটা কনস্ট্যান্টই আসবে। তার মানে ই এর পাওয়ারে যদি কোনো রকম কোনো ভ্যারিয়েবল না থাকে, যদি কোনো কনস্ট্যান্ট থাকে, তাহলে পুরো মানটাই কিন্তু কনস্ট্যান্ট হয়ে যায়, তখন কিন্তু সেটার ফাংশন থাকে না, পুরোটাই কনস্ট্যান্ট। এখানে কেন ফাংশন হয়েছিল? কারণ পাওয়ারে কনস্ট্যান্ট ছিল না, পাওয়ারে কিন্তু ভ্যারিয়েবল ছিল। তার মানে এই জিনিসটা আমাদের বুঝতে হবে, ই এর পাওয়ারে যদি কোনো ধ্রুবক থাকে তাহলে পুরো মানটাই একটা কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে আমি যদি কাউকে প্রশ্ন করি ই এর পাওয়ারে যদি ই থাকে, তাও কনস্ট্যান্ট, কেন জানো? কারণ ই মানে 2.7 যদি আমি ধরে নিই, আর উপরেও তো 2.7, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? আমি একটা কনস্ট্যান্টই পাবো। তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? চলো, আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তাহলে আপাতত আমরা তিনটা জিনিস আলোচনা করলাম। ভ্যারিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট মানে এক্স টু দি পাওয়ার এন। ভ্যারিয়েবল বাদ দিয়ে ফাংশনের পাওয়ারে কনস্ট্যান্ট থাকলে তাহলে আমরা বলি এফ এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা, উল্টো কনস্ট্যান্টের পাওয়ারে ভ্যারিয়েবল কিরকম? এইটা কনস্ট্যান্টের পাওয়ারে ভ্যারিয়েবল,
এ টু দি পাওয়ার এক্স, কনস্ট্যান্টের পাওয়ারে ফাংশন এ টু দি পাওয়ার এফ এক্স, ই এর পাওয়ারে ভ্যারিয়েবল ই টু দি পাওয়ার এক্স, ই এর পাওয়ারে ফাংশন ই টু দি পাওয়ার এফ এক্স। তাহলে আকারগুলো তোমাদের ঝরঝরা হয়ে যাওয়া উচিত। বুঝতে পেরেছো? চলো নেক্সট আকার এবার আমাদের। আকার দেখে তোমাদের বুঝতে হবে কিন্তু কোন আকারের সঙ্গে তুলনা করবো। হ্যাঁ, বারবার করে বলছি, এই জন্য তোমাদের এত ডিটেলসে এত খাটনি করে আমি বলছি। চলো নেক্সট। আচ্ছা, কাউকে যদি আমি বলি log of x, log of 2x, log of sin x, log of e to the power x, বলছে এই আকারগুলো আমরা যদি দেখতে পাই ডেরিভেটিভে এই আকারগুলোকে যাদের সঙ্গে আমরা তুলনা করি, যেমন এইটা ডাইরেক্ট কি এই আকারটাকে আমরা log of x হিসেবে তুলনা করি। ডেরিভেটিভ যখন তুলনা করবো এই আকারটা আমরা log of x বলি। আচ্ছা, এই আকারটাকে আমরা log of x না বলে log of fx বলি। বুঝতে পেরেছো? আচ্ছা, এই আকারটা এটা কি হবে? log of x না fx? log of fx। এই আকারটা লগ এর মধ্যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স টা ভ্যারিয়েবল না ফাংশন? অলরেডি জেনে গেছি ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন, তাহলে এটা কি বলবো? log of f of x। তাহলে ডেরিভেটিভে যখনই আকারগুলো দেখতে পাবো তোমাদের প্রশ্ন করবো বলো কোন আকার আছে, তোমরা দেখেই বলতে পারবে, আর সেই অনুযায়ী আমরা সূত্র ফেলবো। আচ্ছা, এবার ডেরিভেটিভ থেকে কিছু ফর্মুলা আমি করতে করতে তোমাদের বলে দিই। এক, শুধু লগ বলে কোনোদিনও কোনো কিছু হয় না, এইখানে অবশ্যই কোনো কিছু একটা থাকতে হবে, মানে যার আমরা লগারিদম বের করব, সেটা এক্স না হয় টু হতে পারে, টু না হয় সাইন এক্স হতে পারে, আমার দেখলাম না ই টু দি পাওয়ার এক্স হতে পারে, কিছু একটা থাকতে হবে। তার মানে শুধু লগ এই জিনিসটা কখনো এক্সিস্টই করে না, এটা ডাজ নট এক্সিস্ট, মানে এর কোনো অস্তিত্বই নেই বলতে পারো। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর, লগের কিছু প্রপার্টি আমাদের মনে রাখতে হবে। লগ ভালো করে বুঝবে, এ বেস বি এইটাকে আমরা ভেঙে লিখতে পারি লগ বি বেস, সরি বি বেস বলছি, লগ বি বাই লগ এ। ক্লিয়ার? ভালো মতো বুঝবে কি বললাম, লগ এ বেস বি এটাকে আমরা বেস বলি, জানি তো, এইটাকে ভেঙে লেখা যায় লগ বি বাই লগ এ। আচ্ছা, এইটাকে আরেকভাবে ভেঙে লেখা যায়, ভালো মতো বুঝবে, আমরা যে লগারিদম করি সাধারণত সেটা ই বেসে থাকে। কোন বেসে? ই বেসে। ক্লিয়ার? বলছে এইটাকে যেটা আমাদের ছিল, সরি আমি নিচে আবার প্রেস করে লিখছি, লগ এ বেস বি, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, ভালো করে বুঝবে, লগ বেসটাকে সেম রাখলাম, এখানে ই করে দিলাম, ইনটু এইখানে আবার ই নিলাম আর এখানে বি করে দিলাম। তাহলে ব্যাপারটা বুঝবে কি করলাম, এ আর বির মাঝখানে ই ঢুকিয়ে দিলাম, দেখে নাও, এ তো নিচেই ছিল নিচে আছে, উপরে চলে গেলো ই, আর ওইখানে দেখো বি উপরে ছিল উপরে আছে, নিচে চলে আসলো ই। প্রশ্ন স্যার এটা কি করে লেখা যায়? আচ্ছা, আমি তোমাদের বুঝিয়ে দিই, এইটাকে ভাঙো, এই সূত্র অনুযায়ী কি লেখা যায়? লগ ই বাই লগ এ ইন্টু এইটাই কি লেখা যায়? লগ বি বাই লগ ই। এই পোর্শন কেটে গেল, থাকলো কত বলো? লগ বি বাই লগ এ। বোঝাতে পেরেছি? এই জন্য এইটাকে আমরা দুভাবেই লিখতে পারি। হ্যাঁ, একটা হলো এইভাবে আর একটা এইভাবে। কে কিভাবে প্রয়োগ করবে সেটা তোমাদের ব্যাপার, আমি অঙ্ক করার সময় দেখিয়ে দেবো দুটো নিয়মেই, যেটা তোমাদের পছন্দ সে হিসেবে প্রয়োগ করতে পারো। সূত্রগুলো লিখে নাও, আমার জায়গা কম, মেটাতে হবে। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস আমি তোমাদের বলতে মিস্টেক করেছি, বলে দিই, মনে পড়লো, এই যে লগ এক্স আছে না, এইটাকে ডেরিভেটিভ আমরা ডাইরেক্ট লগ এক্স হিসেবে ট্রিট করতে পারি, অথবা লগ অফ ই বেস এক্স, একই ব্যাপার। এইখানে ইটাকে উজ্জ্ব রাখা হয়,
উজ্জ মানে বোঝো, উজ্জ মানে এখানে আমরা বেসটাকে লিখি না, তবে বেস নাই মানে কি নাই, দেখো বেস নাই মানে আমরা ধরে নিই সেখানে ই বেসে আছে, হ্যাঁ, এটা মাথায় রাখবে। তো লগ এক্স এর সঙ্গে তুলনা করতে লগ ই বেস এক্স এর সঙ্গে তুলনা করতে হবে, দুটো সেম জিনিস, কারণ আমি ধরে নিচ্ছি যখন এখানে কোনো বেস নেই, বেসটা কি আছে, ই আছে। ক্লিয়ার? চলো নেক্সট, বলছে লগে যদি এই রকম থাকে, ধরো লগ, আমি বেস দিচ্ছি না, হ্যাঁ, বেস দিল যেটা প্রপার্টি, বেস না দিল সেম প্রপার্টি, ভালো মতো বুঝবে। ধরো লগের সঙ্গে কোন একটা ফাংশন আছে, কি আছে আমি জানি না, সেটা ভ্যারিয়েবল হতে পারে, হ্যাঁ, ফাংশন বলে ভ্যারিয়েবল হতে পারে, আমি ভ্যারিয়েবলও লিখে দিচ্ছি, অসুবিধা নেই। ক্লিয়ার? বলছি লগের সঙ্গে একটা ফাংশন আছে অথবা ভ্যারিয়েবল আছে, বলছি এরকম যদি হয় তার পাওয়ারে কোনো একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট আমি এর নাম দিলাম, বুঝতে পেরেছো? বলছে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি জানো, লগের সাথে যে থাকে তার পাওয়ারে যদি কোনো কনস্ট্যান্ট বা কোনো কিছু থাকে, সেটা কনস্ট্যান্ট না অন্য কিছু হতে পারে, বারবার বলছি এখানে যে কনস্ট্যান্টই থাকবে তার কোনো মানে অন্য কিছু হতে পারে। ক্লিয়ার? সেটা আমি এক কাজ করে নিচেটা চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ, কনস্ট্যান্ট না করে একটা আমি অন্য কিছু দিচ্ছি, ধরো ওয়াই দিয়ে দিলাম, অন্য কিছু হতে পারে, ফাংশন হতে পারে, ভ্যারিয়েবল হতে অন্য কিছু হতে পারে। তো বলছে লগের সাথে যে থাকে তার পাওয়ারে যদি কোনো কিছু থাকে, সেই পাওয়ারটা তার সামনে চলে আসে। এগুলো কিন্তু আমি তোমাদের সব লগের প্রপার্টি শেখাচ্ছি, যাতে করে তোমাদের ডেরিভেটিভ অসুবিধাগুলো না হয়। তাহলে এই নিচেরটা কি লিখতে পারি, ওয়াই সামনে চলে আসলো, পড়ে থাকলে কত, লগ অফ এক্স। ক্লিয়ার? এইটা কিন্তু মাথায় রাখবে। আবার উল্টো টু, লগের যদি সামনে কেউ থাকে সেটা তার আবার পাওয়ারে চলে যায়। তাহলে এখানে একটা ভুল তোমরা করতে পারো, ভুলটা তোমাদের ধরিয়ে দিই আমি, লগ অফ সাইন এক্স স্কোয়ার আর লগ অফ সাইন এক্স তার হোল স্কোয়ার, দুটোর মধ্যে কোন দুইটা সামনে আসবে? তুমি যদি মনে করো স্যার এই দুইটা সামনে আসবে, সেটা ভুল। কেন ভুল? এই যে দেখো আমি তোমাদের লিখে দিয়েছি, লগের সাথে যে থাকবে তার পুরোটার পাওয়ারে হতে হবে। লগের সাথে যে আছে এই দুইটা কি পুরোটার পাওয়ার আছে না শুধু এক্স এর পাওয়ারে আছে? তাহলে তো হবে না ভাই, কারণ কি বলেছিলাম, লগের সাথে যে থাকে তার পুরোটার পাওয়ার হতে হবে। যেমন এইটা দেখো, লগের সাথে যে তার পুরোটার পাওয়ার আছে, বলছি এই ক্ষেত্রে আমরা এই দুইটাকে সামনে আনতে পারি, তাহলে বসে থাকলো কত, লগ অফ সাইন এক্স। এই কাজটা আমরা করতে পারি। তাহলে লগের দুটো প্রপার্টি তোমাদের দেখালাম, আরেকটা প্রপার্টি বলে দিই, তাহলে তোমাদের অঙ্ক করার সময় কোনো অসুবিধা হবে না। মিটিয়ে দিলাম এটা। আরেকটা প্রপার্টি কি, আচ্ছা যে প্রপার্টিগুলো বলছি সেটা কিন্তু বেস থাকলেও প্রযোজ্য, হ্যাঁ, আমি বেসটাকে উজ্জ্ব রেখেছি তাই, বেস না থাকলেও সেম প্রপার্টিসগুলো প্রযোজ্য। আচ্ছা এগুলা কিন্তু আমি তোমাকে শুধু লগের প্রপার্টি বলছি, হ্যাঁ, কিন্তু মাথায় রেখো, কোনো ডেরিভেটিভ টেরিভেটিভ বলছি না। আচ্ছা এবার বলছে লগ অফ এ ইন্টু বি যদি থাকে, বলছে এইটাকে আমরা লিখতে পারি লগ এ প্লাস লগ বি। সেম যদি এইরকম আমাদের ভাগে থাকে, তাহলে তাকে লেখা যায় লগ এ মাইনাস লগ বি। ক্লিয়ার? তার মানে আমরা লগের যে প্রপার্টিস বা বলতে পারি লগের যে ধর্ম, সেই জিনিসগুলো আমরা দেখে নিলাম, যাতে আমাদের অঙ্ক করার সময় কোনো রকম কোনো অসুবিধা না হয়। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলে দিই, লগ ই এর ভ্যালু 1। ক্লিয়ার? আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এইরকম যদি কখনো দেখতে পাও এ টু দি পাওয়ার লগ এ বেস এক্স, মানে কি, কোনো কিছুর পাওয়ারে লগ আছে কিন্তু তার বেসও আবার সেম, বলছে এই ক্ষেত্রে এর অ্যান্সার হয় পুরোটা ক্যান্সেল আউট হয়ে যায়, উত্তর আছে এক্স। কেউ কেটে দেও না, আমি তোমাদের বোঝানোর জন্য ওটা কাটলাম, যে এরকম যদি থাকে যার পাওয়ারে লগারিদম আছে তার বেসও এক এ, মানে সেম বেস, তাহলে এই পোর্শনটা কেটে যায়, উত্তর হয় এক্স। যেমন 2 লগ 3 বেস এক্স, এটা মানে এক্স হবে, নাকি 2 লগ 2 বেস এক্স, এটা মানে এক্স হবে? আশা করি তোমরা উত্তর বলতে পারবে, এইটা কেটে যাবে, উত্তর আসবে এক্স। তাহলে আমি যদি কাউকে বলি, ভালো মতো বুঝবে,
এর অ্যান্সার কত আসবে? ই পাওয়ারে লগ এক্স। এবার দেখো আমি কোনো বেস দিইনি, বেস দিলে তো ভাগ্য ভালো। বলছে যখন আমরা কোনো বেস দিই না তখন আমরা ধরেই নিই ওটা ই বেসে আছে। কি বেসে আছে? ই বেসে। তাহলে ই বেসে যদি থাকে তার মানে তো এই পোর্শনটা কেটে গেল, উত্তর কত আসলো? এক্স। তার মানে যদি কখনো আমরা অঙ্কের মধ্যে ই লগ এক্স দেখতে পাই তাহলে বুঝেই নেবে ওটা ই বেসে আছে, এই পোর্শনটা কেটে গিয়ে উত্তর কত আসবে? এক্স। তাহলে এই লগের প্রপার্টিগুলোকে নোট করে নাও তোমরা, ঠিক আছে? সব কাজে লাগবে। তার মানে এটাকে আমরা লগের আকার দেখলাম, আর সাথে কি দেখলাম? সেই আকারের জন্য লগের যে সমস্ত প্রপার্টি। এখন আমরা ডেরিভেটিভে আসেনি, ডেরিভেটিভে আমি কিন্তু এখন আলোচনা করিনি যে ডেরিভেটিভ সূত্র কি। এখন আমি তোমাদের দেখাচ্ছি কোন ফাংশন, তার কি আকার, আর তার কিছু যদি সূত্র থেকে থাকে সেই সূত্রগুলো তোমাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করছি। সেটা লগের আকারে গেল। চলো এবার আমরা আরেকটা আকার দেখি, সেটা হলো আচ্ছা কাজ করি ত্রিকোণমিতি করে। হ্যাঁ দেখো, ধরো আমি কাউকে বলি সাইন এক্স, হতেই পারে কস 3x স্কয়ার, হতেই পারে সাইন অফ এটা ধরো নাও ই টু দি পাওয়ার এক্স, হতেই পারে। বলছে এই যে আকার, এইগুলোকে আমরা ত্রিকোণমিতিতে সাইন এক্স এর সঙ্গে তুলনা করি। কজ এক্স থাকলে কজ এক্স এর সঙ্গে, ট্যান এক্স থাকলে ট্যান এক্স এর সঙ্গে। কিন্তু এইটা যেটা, সেটাকে আমরা কজ এক্স বলবো না কি বলবো বলো? কজ এক্স আকারের সঙ্গে তুলনা করব। এটা কি এক্স আছে নাকি এক্স এর ফাংশন আছে? এক্স এর ফাংশন আছে। তাহলে এটা আমরা কজ অফ এক্স না করে কজ অফ এফ এক্স এর সঙ্গে তুলনা করব। সেম এইটাকে আমরা তুলনা করব সাইন অফ এফ এক্স এর সঙ্গে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এখান থেকে একটা জিনিস নোট করে নাও, সেটা হলো শুধু সাইন বলে কিচ্ছু হয় না। যতক্ষণ না এইখানে তুমি কাউকে একটা বসাবে ততক্ষণ এটা এক্সিস্টই করবে না। আমি বুঝতে পেরেছি শুধু সাইন বলে কিচ্ছু হয় না, এইখানে একটা কি দরকার? এক্স দরকার, আদারওয়াইজ এটা ডাজ নট এক্সিস্ট। বুঝতে পেরেছো? এক্সিস্টই করবে না এটা। ক্লিয়ার? আচ্ছা ত্রিকোণমিতি বুঝতে পেরে গেছি। চলো এবার আসি আমরা ইনভার্সের, মানে এরই ইনভার্স। ধরো সাইন ইনভার্স এক্স আছে, কজ ইনভার্স 2x আছে, কজ ইনভার্স সাইন এক্স আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো কি এইটাকে আমরা ডেরিভেটিভে যখন সূত্রের সঙ্গে তুলনা করবো তখন এটাকে আমরা সাইন ইনভার্স এক্স এর সঙ্গে তুলনা করি। এইটাকে কজ ইনভার্স এক্স না কজ ইনভার্স এফ এক্স? এক্স তো নাই, 2x আছে, তাহলে এফ এক্স এর সঙ্গে তুলনা করবো। কেন এই এক্স আর এফ এক্স আমি বারবার করে তুলনা করছি? রিজন আছে, সব বুঝতে পারবে কেন বারবার করে আমি এক্স আর এফ এক্স কে আলাদা করার চেষ্টা করছি, সব তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। তাহলে এটাকেও আশা করি তুলনা করবে কার সঙ্গে? কজ ইনভার্স এফ এক্স এর সঙ্গে। তাহলে আকার দেখেই বুঝতে হবে যে এটা কার সঙ্গে তুলনা হবে, সাইন ইনভার্স এক্স না কজ ইনভার্স এক্স। সেটাকে এক্স দিয়ে বলবো না এফ এক্স দিয়ে বলবো। বুঝতে পেরেছো? তাহলে আমি মিটিয়ে দিলাম। আচ্ছা এইখানেও একটা জিনিস আমরা মনে রাখবো, দু একটা জিনিস আমি তোমাদের থেকে দেখেছি পড়িয়ে যে তোমরা যে ভুলগুলো করো তার রেসপেক্টে আমি বলছি তোমাদের। এক, যেমন শুধু সাইন বলে কিছু হয় না, সেরকম শুধু সাইন ইনভার্স বলে কিছু হয় না। যতক্ষণ না তুমি এখানে কাউকে দেবে ততক্ষণ পর্যন্ত এটা ডাজ নট এক্সিস্ট। দিতে হবে কাউকে, তাছাড়া এটা এক্সিস্টই করবে না। যা ইচ্ছা তাই দাও, এক্স দাও, যা ইচ্ছা দাও, কিছু একটা দিতে হবে তোমাকে। বুঝতে পেরেছো? হ্যাঁ এবার এখানে তুমি ই টু দি পাওয়ার এক্স বসাতে পারো, তারপরে এখানে এক্স বলতে কাউকে না কাউকে দিতে হবে। হ্যাঁ আচ্ছা চলো, তাহলে এটাকে আমরা সাইন ইনভার্স এক্স সঙ্গে তুলনা করতে পারবো। আচ্ছা যাই হোক, এবার একটা ভুল যেটা আমি একদিন দেখলাম, এই জিনিসটার ভুল ভাবনাটা তোমরা হটিয়ে দাও মন থেকে। সেটা হলো আগের দিন আমি একজনকে লক্ষ্য করলাম, বা তোমাদের হয়তো ভুল হতে পারে অন্য কারো। ধরো সাইন ইনভার্স এক্স
এর পাওয়ারে 2 আছে। ভালো করে বুঝবে, আমি যদি কাউকে বলতাম সাইন স্কয়ার এক্স তার পাওয়ারে 2 আছে, একে আরামসে তুমি লিখতে পারো সাইন টু দি পাওয়ার 4x, কোনো অসুবিধা নেই, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করা যায়। কিন্তু এইটাকে কোনোদিনও তোমরা এইটা ভুল করেও লিখবে না, কি সাইন -2x। মনে রাখবে এর নিজে একটা অপেক্ষক, ইনভার্স অপেক্ষক, এটা কিন্তু তুমি ডাইরেক্টলি এর সঙ্গে তুলনা করে করতে পারো না। বুঝতে পেরেছো? এই জিনিসটা হয় না। আর একটা ভুল দেখলাম, কারো কাছে সাইন ইনভার্স এক্স আছে, ও এটাকে এইভাবে লিখছে 1/sin x, এইটাও লেখা যায় না। আরে 1/sin x মানে তো কোসেক এক্স, তাহলে দুটো সেম, এটা মানে তো কোসেক এক্স, তাহলে হিসাব মতো যদি দেখতে কোসেক এক্স আর সাইন ইনভার্স এক্স সেম, একদম না। এইটা নিজে একটা ইনভার্স ফাংশন, এর সঙ্গে কখনো এই কাজগুলো আমরা করতে পারি না। আর একটা ভুল, সাইন ইনভার্স এক্স একে আমরা কখনো এইভাবে লিখতে পারি না, সাইন এক্স তার মাথায় ইনভার্স। হ্যাঁ, এটা যদি ত্রিকোণমিতি হতো সাইন স্কয়ার এক্স, তাহলে তোমরা তাকে আরামসে এরকম লিখতে পারতে সাইন এক্স তার মাথায় স্কয়ার। তার মানে এই জিনিসগুলো ত্রিকোণমিতিতে ভাবা যায়, ত্রিকোণমিতিতে করা যায়, কিন্তু তার ইনভার্সে কখনো করা যায় না বা ভাবাও যায় না, ভাবাটাও একটা ভুল। বুঝতে পেরেছো? তাহলে আশা করি তোমরা আকার নিয়ে বুঝতে পেরে গেছো যে ত্রিকোণমিতি আর তার ইনভার্স ফাংশনের মধ্যে কোন জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। ক্লিয়ার? এবার আমি তোমাদের কিছু স্পেশাল আকার দেখাই। হ্যাঁ, কেন স্পেশাল আকার? এই আকারটা বইয়ে ডাইরেক্টলি দেওয়া নাই, কিন্তু আমরা এইটাকে আলাদা করে আলোচনা করবো, খুব ভালো মতো দেখবে। হ্যাঁ, ওই জন্য আমি তোমাদের সবার লাস্টে করাচ্ছি এই আকারটা। বুঝতে পেরেছো? ভালো মতো বুঝবে কোন আকারের কথা বলছি। আমি কাউকে লক্ষ্য করো, আমি যদি প্রথম আকারের সঙ্গে আলোচনা করি, এই রকম তোমাদের আলোচনা করেছিলাম যে x এর পাওয়ারে 2, 1/x³, এটাকে লিখতে পারি x এর পাওয়ারে -3। আচ্ছা, এই জিনিসগুলোকে আমরা কার সঙ্গে তুলনা করতে পারি, কোন আকার? আশা করি মনে আছে, x⁴n এর সঙ্গে। মনে পড়ছে? আচ্ছা, যদি এই রকম থাকতো sin x তার পাওয়ারে স্কয়ার, বা এরকম 1 ধরো নাও cos x আছে, বা বলতে পারো 1/cos of x² আছে, ঠিক আছে? তাহলে তোমরা এটাকে এরকম লিখতে পারো, কেউ এরকমও লিখতে পারো sec x², কোনো আপত্তি নেই, cos উল্টে গেলে sec হয়। কেউ আবার এরকমও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, cos of x² তার পাওয়ারে ইনভার্স, এটা করতে পারো, অসুবিধা নেই। তো এইটা আমরা কোন আকারের সঙ্গে তুলনা করতাম? এইটাকে আমরা x⁴n তুলনা করতাম নাকি f(x⁴n)? এইটা কিন্তু f(x⁴n) এর সঙ্গে তুলনা করতাম। কেন? কারণ ভিতরেরটা x আছে, উপরে কনস্ট্যান্ট আছে। মনে পড়ছে? তার মানে এইরকম পাওয়ারের যখন গল্প আসছে তখন x⁴n আর f(x⁴n) এই দুটো আকার আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি এইরকম থাকতো x এর পাওয়ারে 2x, তাহলে কি আমি কোনো লিখতে পারতাম x⁴n বা f(x⁴n) দুটোর কোনোটাই লিখতে পারতাম বা কোনো আকারের সঙ্গে তুলনা করতে পারতাম? একদম না। কেন না? কারণ পাওয়ারে n মানে কনস্ট্যান্ট থাকতে হয়, দেখে নাও, কিন্তু এর পাওয়ারেতে কনস্ট্যান্ট নেই। তাহলে এই যে আকারটা, এই আকারটাকে আমরা বলি, ভালো করে বুঝবে, ফাংশন টু দি পাওয়ার ফাংশন। খুব কাজের জিনিস। কি বললাম? ফাংশন টু দি পাওয়ার ফাংশন। আর এই আকার একটা সমস্যা আছে, সমস্যাটা কি আমি তোমাদের এখন আলোচনা করব না, শুধু মনে রাখবে যেই সমস্যা থাক তার সমাধান করে লগারিদম। এটা মাথায় রেখে দাও। যখন আমি সমস্যাটা বলবো তখন তোমাদের বলবো যে কে সমাধান করে বলেছিলাম, তোমরা ফট করে বলে এই সমস্যার সমাধান করে লগারিদম। তাহলে ফাংশনের মাথায় ফাংশন যদি চলে আসে, বা এরকমও বলতে পারো, হ্যাঁ, শুধু ফাংশন বলে না, এর মধ্যে যদি ভ্যারিয়েবলও চলে আসে তাও সেম প্রযোজ্য। ভ্যারিয়েবলের পাওয়ারে যদি ভ্যারিয়েবল চলে আসে তাও মনে রাখবে এই আকারে একটা সমস্যা আছে, তার সমাধান একজনই করে লগারিদম। এইটা মাথার মধ্যে
ঢুকিয়ে নাও। কি সমস্যা তখন আমরা আলোচনা করবো। যাই হোক, তারপরে একটা নতুন আকার দেখলাম যে ফাংশনের পাওয়ারে ফাংশন হতে পারে বা ভ্যারিয়েবল পাওয়ারে ভ্যারিয়েবল হতে পারে। সেইটাকে কখনো আমরা এক্স টু দি পাওয়ার এন আর এফ এক্স টু দি পাওয়ার এন এর সঙ্গে তুলনা করতে পারি না, কারণ এন ফর কনস্ট্যান্ট হতে হয়, দুটোর একটাতেও পাওয়ারে কনস্ট্যান্ট নেই, তাহলে তুলনা করতে পারি না। তাহলে কার সঙ্গে তুলনা করতে পারি? ফাংশন টু দি পাওয়ার ফাংশন অথবা ভ্যারিয়েবল টু দি ভ্যারিয়েবল। এবার এরকমও থাকতে পারে ভ্যারিয়েবল টু দি পাওয়ার ফাংশন, যেমন এরকম থাকতে পারে, থাকতে পারে না? দেখো নিচে একটা ভ্যারিয়েবল উপরে একটা ফাংশন, তো সেম সব। হ্যাঁ, তো এবার আমরা নতুন একটা জিনিস দেখবো। চলো, আর দুটো আকার আছে মাত্র, এই দুটো আকার মুখস্থ করো। হ্যাঁ, বলছে এইরকম যদি দেখতে পাই, এই আকারটা মুখস্থ করো। এটা কিন্তু তোমাদের বইয়ে ডাইরেক্টলি দেওয়া নাই, কারণ এই আকারটা তোমাদের অনেক অঙ্ককে ছোট করতে সাহায্য করবে। হ্যাঁ, এইরকম আকারে যারা থাকি, যেমন 1/x, 1 ধরে নাও x+2, 1 ধরে নাও e⁻x+2। আমি জানি এগুলাকে উপরে নিয়ে গিয়ে এরকম লেখা যায়, কিন্তু এইটাতে না একটা লেন্থলি হয়ে যায়। তাই আমরা এই আকারগুলোকে ভালো করে মনে রাখবে। এই যে দেখতে পাচ্ছ 1/1/1 লিখছি, বলছে এই আকারগুলোকে না আমরা এই রকম আকারের সঙ্গে তুলনা করি, ভালো মতো বুঝবে। এইটা হলো মেন আকার, যেটাকে আমরা 1/x বলি। কিন্তু এইটা না থেকে যদি এইরকম আকার থাকে, তাহলে সেটাকে তো আমরা 1/x বলতে পারি না। তাহলে আমরা কোন আকারের সঙ্গে তুলনা করব? এটাকে আমরা তুলনা করব 1/fx আকারের সঙ্গে। এটা একটা স্পেশাল ফর্ম বলতে পারো। দেখো, চাইলে তুমি এগুলাকে এইরকম ভাবে লিখতে পারো, আমার কোনো অসুবিধা নেই, পাওয়ারে নিয়ে গিয়ে মাইনাস টাইনাস করে লিখতে পারো। কিন্তু আমি বলছি এগুলাকে যখন পাবে যে 1/1/1, তখন এগুলাকে না এই উপরে আর পাওয়ারে করতে যাবে না এরকম মাইনাস ফাইনাস, ডাইরেক্ট ধরে নেবে এটা কি আকার আছে, 1/x বা 1/fx। সেই রকম আরেকটা স্পেশাল কেস, সেটা হলো যদি পাওয়ারে এইরকম থাকে, √x, √sin x, √e⁻x। বলছে এই আকারটা হলো স্ট্যান্ডার্ড। যেমন মেন আকার কি 1/x, তেমন মেন আকার হলো √x। কিন্তু √x এর বদলে যদি অন্য কিছু থাকে, তাহলে সেটাকে আমরা √x বলবো, নাকি কি বলবো? কি বলবো? এটাকে আমরা √f(x). এই দুটো আকারকে একদম বুঝে নাও, কারণ এই দুটো আকারের ডেরিভেটিভ খুব সুন্দরভাবে করা যায় শর্টকাটে, যদি এই দুটো আকারকে দেখে তোমরা চিনতে পারো। আমি কাউকে বললাম x⁻3, কার সঙ্গে তুলনা করবে? x⁻n। কাউকে বললাম x⁻−3, কার সঙ্গে তুলনা করবে? x⁻n। কিন্তু কাউকে যদি বললাম 1/x⁻3, তাহলে এটাকে আমরা দুটো আকারের সঙ্গে তুলনা করতে পারি। কি কি আকার? ভালো করে বোঝো। এটা আমরা তুলনা করতে পারি, এক হলো এই পাওয়ারটাকে উপরে নিয়ে যাওয়া যাবে, কার সঙ্গে তুলনা করা যাবে? x⁻n এর সঙ্গে। কিন্তু এইটাকে আমরা আরেকটা আকারে তুলনা করতে পারি, 1/fx। বুঝতে পেরেছো? তার মানে যখনই 1/, থাকবে তখন আমরা এই আকারটাকে প্রায়োরিটি দেব, তাহলে আমাদের অঙ্কটা খুবই সহজে হবে। বুঝতে পেরেছো? তাহলে মোটামুটি আকার কি কি হয় বা কি কি আকার তোমরা দেখতে পাবে ডেরিভেটিভে, আমি সব এক ধার দিয়ে আলোচনা করে দিলাম। বুঝতে পেরেছো? চলো, এবার আমরা ডেরিভেটিভের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করে দিই, দিয়ে তার সূত্র দেখব। তাহলে আজকে আমাদের মতো কমপ্লিট। ঠিক আছে? কি ভালো মতো বুঝবে। আমি তিনটে জিনিস লিখছি তোমাদের কাছে। f(x), এটা মানে হলো f(x) একটা ফাংশন। কার ফাংশন? x এর ফাংশন। ভালো মতো বুঝবে, আগের গুলো কাজে লেগে এটা আমি তোমাদেরকে প্রশ্নটা করব। একটা হলো f(x) ইন্টু g(x), ক্লিয়ার? আর একটা হলো f(g(x), আর একটা হলো f(x বাই g(x). বলছে একটু ভালো মতো যদি আমরা লক্ষ্য করি,
এই জিনিসটা ভালো মতো লক্ষ্য করো, 4টা আকারে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছি। কি কি? আচ্ছা, এই আকার মানে বোঝানোর চেষ্টা করছে এফ অফ এক্স, তার মানে একটা ফাংশন অফ এক্স আছে। এক্সাম্পল সাইন এক্স, এক্সাম্পল ই টু দি পাওয়ার এক্স, এক্সাম্পল লগ এক্স। এগুলা হলো এক একটা ফাংশন। বুঝতে পেরেছো? আচ্ছা, ভালো মতো বুঝবে। এবার যদি বলি এফ এক্স ইন্টু জি এক্স, এইটা মানে কি? দুটো ফাংশন আছে, তাদের মধ্যে গুণ আছে। যেমন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা ট্রাইগোনোমেট্রিক বা ট্রিগোনোমেট্রিক ফাংশন। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, সেম দুটো ফাংশন আছে, যে লগ এক্স একটা, ই টু দি পাওয়ার এক্স একটা। তাহলে এইরকম যদি দিই আমি, আরো এক্সাম্পল আছে টু টু দি পাওয়ার এক্স কজ এক্স, তাহলে দুটো ফাংশন আছে। আচ্ছা, আরেকটা এর পরেরটাই বোঝার, এই সেকেন্ড আর থার্ড এই দুটোর মধ্যে একটা কনফিউশন আমাদের তৈরি হয়। এবার ভালো মতো বুঝবে, সাইন ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, লগ ই টু দি পাওয়ার এক্স। ভালো মতো বুঝবে, এইটাই কিন্তু আমাদের ভুল ধারণা বা ভুল ভাবনা। যখন আমরা ডেরিভেটিভ করতে চাই তখন আমাদের আগে লক্ষ্য রাখতে হয় সেখানে কটা ফাংশন আছে। এটা একটাই ফাংশন। এখানে কটা ফাংশন আছে? এখানে দুটো ফাংশন। এখানে কটা ফাংশন আছে? এখানে দুটো ফাংশন। একদমই ভুল। এই জন্য এই আকারটাকে দেখো, আমি তোমাদের একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করেছি, এফ এর মধ্যে জি। তার মানে বোঝানোর চেষ্টা করছে, সাইন ভালো মতো বুঝবে, সাইন শুধু সাইন বলে কিছু হয় কি, তার একটা এক্স দরকার পড়ে। বলেছিলাম না, শুধু সাইন বলে কিছু হয় না, সাইনের জন্য একটা এক্স দরকার পড়ে। সেই এক্সটা কে? সেই এক্সটা হলো এইটা। তাহলে এটা একটাই ফাংশন, কিন্তু ডিফারেন্স কি? একটা ফাংশনের মধ্যে আর একটা ফাংশন ঢুকে আছে। যেমন ত্রিকোণমিতির মধ্যে এক্সপোনেনশিয়াল ঢুকে আছে। যেমন দেখো ই, তার জন্য কিন্তু ভালো করে দেখো, ই এর জন্য কি দেখেছিলাম? ই টু দি পাওয়ার এক্স দেখেছিলাম, কিন্তু ই এর বদলে দেখো, ভালো করে দেখো, পাওয়ারে এক্স না থেকে আবার ই টু দি পাওয়ার এক্স আছে। তার মানে ফাংশনের মধ্যে ফাংশন ঢুকে আছে। লগ, লগ এক্স একটা ফাংশন, কিন্তু ভালো করে দেখো লগের মধ্যে আবার এক্সপোনেনশিয়াল ফাংশন ঢুকে আছে। কারণ শুধু লগ বলে কিচ্ছু হয় না, তার সঙ্গে একটা এক্স দরকার পড়ে, সেই এক্সটাকে এই। তার মানে এইটা একটাই ফাংশন, এটাও একটাই ফাংশন, এটাও একটাই ফাংশন। কিন্তু এখানেও তো স্যার একটা করেই ফাংশন ছিল, পার্থক্য একটাই, এইখানে ফাংশনের মধ্যে ফাংশন ঢুকে আছে, ফাংশনের মধ্যে ফাংশন ঢুকে আছে। কিন্তু এগুলাতে দেখো ফাংশনের মধ্যে কোনো ফাংশন ঢুকে নাই। ভালো করে লক্ষ্য করো, কোনো ফাংশনের মধ্যে ফাংশন ঢুকে নাই, ফাংশনের মধ্যে ভ্যারিয়েবল আছে, নট ফাংশন। তার মানে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কটা ফাংশন আছে, আর সেই ফাংশনটা একটাই ফাংশন নাকি দুটো ফাংশন। দুটো মানে এইটার কথা বলছি, গুণে থাকলে দুটো, ঠিক আছে, আর এইরকম থাকলে একটাই। আবার একটাও যদি থাকে তারও ভাগ আছে, সেই ফাংশনের মধ্যে কি ফাংশন ঢুকে আছে? হ্যাঁ ঢুকে আছে। এখানে কি ঢুকে আছে? একদম নেই। আর একটা জিনিস, সাইন এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, তাহলে সাইন এক্স একটা ফাংশন, ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন। দেখো এদের মধ্যে ভাগ আকার আছে। তাহলে একটা দেখলাম শুধু ফাংশন থাকবে, একটা দেখলাম দুটো ফাংশন গুণে থাকতে পারে, একটা দেখলাম ফাংশন একটাই কিন্তু তার মধ্যে ফাংশনের মধ্যে ফাংশন ঢুকে থাকতে পারে। এই জন্য আমরা এফ অফ জি অফ এক্স বলি, এটাকে বলি এফ এক্স ইন্টু জি এক্স, কিন্তু এটাকে আমরা বলি এফ অফ জি অফ এক্স, যেটা ফাংশনের কম্পোজিশন, যেটা তোমাদের ক্লাস 12 ম্যাপিং এ আছে, করবো আমরা। তার মানে এইটাই আমাদের গুরুত্বপূর্ণ, দেখবো ফাংশনের মধ্যে কোনো ফাংশন ঢুকে নেই তো। বুঝতে পেরেছো? আর এইটা তো দেখেই বুঝতে পেরেছো দুটো ফাংশন ভাগে আছে। চলো তোমাদের প্রশ্ন করি, কস সাইন এক্স এটা কোন আকারের মধ্যে যাবে? কি করে বুঝবো? কস কখনো একা হয় না, তার জন্য এক্স দরকার। কে এক্স? সাইন এক্স। কিন্তু সাইনে তো ভাই একা হয় না, কারণ সাইনের জন্য এক্স দরকার। তাহলে এইটা তো সাইন এক্স হলো, কিন্তু কস তো ভাই একা থাকে না, তাহলে কজের এক্স কে? কজের এক্স হলো এই পুরোটা।
তার মানে এইখানে কিন্তু দুটো ফাংশন নেই, কেউ ভেবো না যে cos একটা ফাংশন আর sin x একটা ফাংশন, কারণ যদি cos একটা ফাংশন হতো, শুধু cos বলে কিছু হয় কি না, তো তার জন্য তো x দরকার, আর তার x কে, তার x হলো sin x। তার মানে এইটাকে নিয়ে এটা একটা ফাংশন, কিন্তু ভালো মতো লক্ষ্য করে এটা কি শুধু ফাংশন নাকি ফাংশনের মধ্যে ফাংশন, সেটা কিন্তু ফাংশনের মধ্যে ফাংশন। তার মানে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা একটা ফাংশন আছে না দুটো ফাংশন গুণে আছে না দুটো ফাংশন ভাগে আছে, নাকি একটা ফাংশনের মধ্যে একটা ফাংশন ঢুকে আছে। যেমন 2 to the power cos x, ভালো মতো বুঝবে, 2 to the power x, মনে আছে করেছিলাম a to the power x। তার মানে ভালো করে দেখো, 2 তার পাওয়ারে কিন্তু cos আছে, বুঝতে পেরেছো? এটা কিন্তু একটাই ফাংশন, কেউ ভেবো না স্যার 2 আলাদা cos আলাদা, এরকম হয় না। এই 2 এর জন্য x হলো এইটা, বুঝতে পেরেছো? এই জন্য লক্ষ্য করো, আমি তোমাদের যখন করাচ্ছিলাম খুব ভালো মতো কেউ বুঝতে পারোনি, দুটো করে আকার দেখাচ্ছিলাম, একটা 2 to the power x, একটা 2 to the power fx। তার মানে x তো হতে পারে, কিন্তু x এর বদলে অন্য কোনো ফাংশন হতে পারে। এই যে দেখে নাও, শুধু x থাকবে কোনো মানে নাই, x এর বদলে অন্য কোনো ফাংশনও থাকতে পারে, বুঝতে পেরেছো? এই জন্য তোমাদের বোঝাচ্ছিলাম আমি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ছোটখাটো সমস্ত জিনিস তোমাদের সঙ্গে তুলনা করলাম যে কোন আকারে কিভাবে আছে, আশা করি ক্লিয়ার এতটুকু। চলো এবার আমরা একটু সূত্র দেখবো। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো গুণে আছে, ভাগী আছে, না একটাই ফাংশন আছে, কিভাবে আছে, এই জিনিসগুলো জানা অত্যন্ত দরকারি। না তো বুঝতে পারবে না তো যে কোন সূত্র প্রয়োগ হবে, কি করে প্রয়োগ হবে, সব দরকার, সব তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। দরকার হলে ভিডিওটাকে ধীরে ধীরে দেখবে, কিন্তু পুরোটাকে বুঝতে হবে। চলো এবার আমরা চলে আসি কিছু ইম্পর্টেন্ট ডেরিভেটিভস। আমরা কিছু ইম্পর্টেন্ট ডেরিভেটিভ দেখব যাদের রেসপেক্টে বা যাদের সাহায্য নিয়ে অন্যান্য ডেরিভেটিভগুলো করা যায়। ক্লিয়ার? ভালো করে দেখো। 1 নম্বর, আমি সমস্ত জিনিস তোমাদের এক্সাম্পল দিয়ে আলোচনা করব, তাই তোমরা ভালো মতো বুঝবে। ও সরি 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 সরি, একটা ভুল করলাম, এটা আগে ডেরিভেটিভ জানার আগে তোমাদের প্রপার্টিজ সম্বন্ধে জানতে হবে, একটু মিস করে দিয়েছিলাম এখন। ঠিক আছে, ভিডিওটা লেন্থলি হয়ে গেল, আমি এক কাজ করছি, তোমাদের প্রপার্টি আর সূত্রের জন্য আলাদা একটা ভিডিও দিচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার? একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি এটা, তাহলে আমার একটা সুবিধা হবে, তাহলে তোমরা পার্ট পার্টে পাবে, ঠিক আছে? কারণ লেন্থ দিলে তখন তোমরা দেখতে চাইবে না। যাই হোক, অসুবিধা নেই, এটা আমি তোমাদের লেকচার 2 দিলাম, যা শিখলে লেকচার 3-তে আমি প্রপার্টিস আর যে সূত্রগুলো সেটা বলে দিচ্ছি। ক্লিয়ার? আশা করি এতটুকুতে তোমাদের কোনো অসুবিধা নেই। এই লেকচারে আমরা কি শিখলাম, যে কি ভ্যারিয়েবলকে ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করা হলে কি করে লেখা হয়, একদম প্রথম দিকে শিখলাম। ফাংশনকে ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি করে লেখা হয় তাও শিখেছি। ফাংশনকে ফাংশনের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হয়, সেটা ডাইরেক্টলি করা যায় না, তাকে ভ্যারিয়েবলে কনভার্ট করতে হয়, সেটা আমরা দেখেছি। তারপরে কি দেখলাম, ডেরিভেটিভের জন্য যে সমস্ত আকার আমাদের সামনে আসতে পারে, সেই আকারগুলোকে কোন আকারের সঙ্গে তুলনা করব সেটা আমরা দেখলাম। ক্লিয়ার? এই সমস্ত জিনিস আমরা এই লেকচারে দেখলাম। এবার থার্ড যে লেকচারটা হবে, সেই লেকচারে আমরা শুধুমাত্র তার প্রপার্টিস আর তার কি কিছু সূত্র নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? আজকের লেকচারটা এতদূরই।